বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থের সুলভ সন্ধান সেগুলো অভিজ্ঞতা আমরা গত ক্লাসে আলোচনা করেছি এবং এই পদার্থের সুলভ সন্ধান সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য অর্থাৎ যে বিষয়টি জানা অতীব গুরুত্বপূর্ণ, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। সেই বিষয়টি হচ্ছে অণু পরমাণু। এই অণু এবং পরমাণু আসলে এটাই হচ্ছে আমি বলি যদি পদার্থের মূল বিষয়। অর্থাৎ একটি উম যদি আমি পদার্থ সম্পর্কে জানি বা বিজ্ঞান সম্পর্কে জানি, তাহলে আমাকে সর্বপ্রথম যে বিষয়টা খুবই স্পষ্টভাবে জানতে হবে এবং ভেতর থেকে বুঝতে হবে সেটি হচ্ছে অণু কি আর পরমাণু কি, পরমাণু কি নিয়ে গঠিত, অণু কি নিয়ে গঠিত, অণু কাকে বলে, পরমাণু কাকে বলে ইত্যাদি বিষয় আমরা এই শিখন অভিজ্ঞতায় আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে এবং ক্লাসটির থেকে তোমরা অনেক কিছু তথ্য পেয়ে যাবে। প্রথমত আমরা আলোচনা করব যে আসলে এই শিখন অভিজ্ঞতা অনুপারমাণুতে আমরা কি কি জানতে যাচ্ছি। সেটি হচ্ছে যে এই শিখন অভিজ্ঞতায় আমরা যেটি জানবো যে পরমাণু এবং অণু, অর্থাৎ পরমাণু কি এবং অণু কি সে বিষয়ে আমরা জানবো। মৌলিক পদার্থ কাকে বলে বা মৌলিক পদার্থ কি সে বিষয়ে আমরা জানবো। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো কি সে বিষয়ে জানবো। পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবো। নিউক্লিয়াস কি এবং নিউক্লিয়াস কোথায় থাকে, নিউক্লিয়াসে কি কি অবস্থান করে সে সম্পর্কে জানবো। পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ কোনগুলো সে সম্পর্কে জানবো এবং সর্বশেষে জানবো আমরা কঠিন, তরল, গ্যাস এবং পদার্থের তিনটি অবস্থা সে সম্পর্কে জানবো। তো শুরুতে আমরা চলে যাই পরমাণু এবং পরমাণু কি নিয়ে গঠিত এবং পরমাণু কাকে বলে এবং পরমাণু জানার জন্য আমাদের কি কি বিষয় জানা অতীব জরুরি। পরমাণু কি, আমি যদি আমার মতো করে বলি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তাহলে আবার মৌলিক পদার্থ কি সে সম্পর্কে আমাকে জানা দরকার। মৌলিক পদার্থ আর পরমাণুর মধ্যে কি পার্থক্য, সে বিষয়গুলো আমরা এখন জানতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমত আলোচনা করি যে বইয়ে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমরা পড়ে নেওয়ার চেষ্টা করি। সেটি হচ্ছে যে মৌলিক পদার্থ। আমাদের চারপাশে কত রকম পদার্থ, মেঘ, সমুদ্র, মাটি, পাথর, ঘরবাড়ি, মানুষজন, গাছপালা, খাল-বিল, পশু-পাখি, যন্ত্রপাতি, আমরা আসলে কখনোই সবকিছু বলে শেষ করতে পারবো না। তোমরা নিশ্চয়ই আহ, ইতিমধ্যে জেনে অবাক হবে যে এই লক্ষ কোটি ধরনের পদার্থ নিশ্চয়ই তৈরি হয়েছে লক্ষ কোটি উপাদান দিয়ে। এই যে পৃথিবীতে লক্ষ লক্ষ আমাদের পদার্থ আমরা দেখতে পাই, এই লক্ষ লক্ষ পদার্থ কি আসলে লক্ষ লক্ষ উপাদান দ্বারা গঠিত, না 118টি মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত? এই বিষয়গুলো আমাদের এখন ভাবনার খোরাক। তা আমরা প্রথমত পরের যেটুকু পড়ার চেষ্টা করি, তারপর আলোচনা যাই। কিন্তু তোমরা শুনে অবাক হয়ে যাবে যে যখন জানবে এই লক্ষ লক্ষ কোটি কোটি পদার্থ তৈরি হয়েছে মাত্র 98টি মৌলিক পদার্থ দিয়ে। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। সব মিলিয়ে এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে কিংবা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে, কিন্তু 98টির বাইরে যে মিষ্টি মৌলিক পদার্থ আছে সেগুলো কৃত্রিমভাবে তৈরি হয়েছে এবং প্রকৃতিতে সেগুলো পরিমাণ এত কম যে সেগুলো বিবেচনা করা না করা একই কথা। আহ, পাশের টেবিলে কিছু সরি পাশের টেবিলে কিছু পরিচিত মৌলিক পদার্থের নাম দেওয়া আছে। আহ, আমরা শ্বাস প্রশ্বাস দেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি। পরের অংশটুকু পড়ার আগে আমরা দেখিনি এখানে মৌলিক পদার্থ, কয়েকটি মৌলিক পদার্থ দেওয়া আছে। মৌলিক পদার্থ হাইড্রোজেন, অক্সিজেন, লোহার, সোনা, রূপা, কার্বন, ক্লোরিন, অ্যালুমিনিয়াম, এগুলো সবই মৌলিক পদার্থ। এগুলোকে যত ভাগে ভাগ করি না কেন আমরা শুধু সেগুলোকে পাবো। হাইড্রোজেনকে ভাগ করলে আমরা হাইড্রোজেনে পাবো, অক্সিজেনকে ভাগ করলে আমরা অক্সিজেনে পাবো, লোহাকে ভাগ করলে আমরা শুধু লোহায় পাবো। এই জন্য এই সকল পদার্থ সবই মৌলিক পদার্থ। তাহলে আমরা পরের পৃষ্ঠা অংশটুকু পড়ানোর চেষ্টা করি, যে সেটি হচ্ছে
লোহা খুবই পরিচিত একটি ধাতু। অ্যালুমিনিয়ামের বাসনপত্র আমরা সবাই তোমরা সবাই দেখেছো, অর্থাৎ অ্যালুমিনিয়ামের বাসনপত্র তোমরা সবাই দেখেছো। সোনা রূপা দিয়ে গয়না তৈরি করা হয়। হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে পানি তৈরি হয়েছে। কাজে হাইড্রোজেন আর অক্সিজেন মৌলিক পদার্থ হলেও পানি কিন্তু মৌলিক পদার্থ নয়। এটি মৌলিক পদার্থ, এটি যৌগিক পদার্থ। সরি, এটি যৌগিক পদার্থ। যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক পদার্থ পাওয়া যায় সেগুলো হচ্ছে যৌগিক পদার্থ। এখানে সংজ্ঞাটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা পরের অধ্যায়ে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তাহলে আমরা মোটামুটি ভাবে জানতে পারলাম যে আসলে এখানে মৌলিক পদার্থ আলোচনা করতে গিয়ে আমরা যৌগিক পদার্থ সম্পর্কে বুঝলাম। যে এখানে দেখলাম আমরা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি হয়েছে। এখানে হাইড্রোজেন একটি মৌলিক পদার্থ, অক্সিজেন একটি মৌলিক পদার্থ। কিন্তু এই দুটি পদার্থের সমন্বয়ে যে পদার্থটা গঠিত হলো পানি, সেটি আবার যৌগিক পদার্থ। কারণ এখানে হাইড্রোজেন এক ধরনের মৌলিক পদার্থ, অক্সিজেন এক ধরনের মৌলিক পদার্থ। দুই ধরনের ভিন্ন ধর্মী মৌলিক পদার্থ একত্রিত হয়ে যে যৌগ গঠন করেছে সেটি অবশ্যই একটি যৌগিক পদার্থ। কিন্তু আমরা পানির অণু বলি, পানির অণু কেন, হাইড্রোজেনের অণু বলি, অক্সিজেন অণু বলি, এগুলোকে যখন আমরা ভাঙবো দেখবো যে হাইড্রোজেন অণুকে যদি আমরা ভাঙি হাইড্রোজেন পরমাণু পাবো। অক্সিজেন অণুকে যদি ভাঙি অক্সিজেন পরমাণুকে পাবো। অর্থাৎ এখানে ভিন্ন ধরনের পদার্থ পাওয়া যাচ্ছে না। সুতরাং এক্ষেত্রে হাইড্রোজেন অণু, অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু এগুলো হচ্ছে অণু হলেও এগুলো কিন্তু মৌলিক পদার্থ। অপরদিকে ভিন্ন ধর্মের, যেমন আমরা যদি বলি সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। এখানে সোডিয়াম একটি মৌলিক পদার্থ, ক্লোরিন একটি মৌলিক পদার্থ, কিন্তু গঠিত সোডিয়াম ক্লোরাইড একটি যৌগিক পদার্থ। কারণ এখানে একাধিক ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ পাওয়া গিয়েছে। সুতরাং একাধিক ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ কোনো অণুতে বিদ্যমান থাকলে সেটি অবশ্যই যৌগিক পদার্থ। আর একই ধরনের মৌলিক পদার্থ কোনো পদার্থের মধ্যে বিদ্যমান থাকলে সেটা অবশ্যই মৌলিক পদার্থ। অর্থাৎ ভিন্ন ধরনের পদার্থ থাকলে সেটি যৌগিক, আর একই ধরনের পদার্থ থাকলে সেটি মৌলিক। এ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানবো যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্পর্কে। আমরা শুরুতে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি? এইগুলো কি আসলে? এইগুলো এক ধরনের কণিকা। আমরা পড়ি এবং পরে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমরা যারা ভাবছো যে এই 98টি মৌলিক পদার্থ তালিকা পেলেই এই পৃথিবীর সবকিছু কি দিয়ে তৈরি হয়েছে তুমি তার পূর্ণাঙ্গ তালিকা পেয়ে যাবে, তাদের জন্য আরো সুসংবাদ আছে যে এই মৌলিক পদার্থ তৈরি হয়েছে সেগুলো পরমাণু দিয়ে, এবং সেই পরমাণু তৈরি হয়েছে মাত্র 3টি কণা দিয়ে। সেগুলোর নাম হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে এই পরমাণুগুলো কি দিয়ে তৈরি? এখন আমরা বুঝলাম যে পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি। এই পরমাণুগুলো অর্থাৎ এই যে মৌলিক পদার্থগুলো কি দিয়ে তৈরি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে সকল মৌলিক পদার্থ কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত? হ্যাঁ, এর উত্তর হচ্ছে হ্যাঁ, সকল মৌলিক পদার্থ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। পরের অংশটুকু আলোচনা করি। কাজেই এটা মোটেও অতিরঞ্জন নয় যে তোমাদের চারপাশে পুরো পরিচিত জগৎ তৈরি হয়েছে মাত্র 3টি মৌলিক কণা দিয়ে। সেজন্য পুরো বিশ্ব জগৎ কিভাবে তৈরি হচ্ছে সেটি বুঝতে চাইলে সবার আগে জানতে হবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে। অর্থাৎ এই যে পুরো বিশ্ব কিভাবে তৈরি হয়েছে সে সম্পর্কে জানতে গেলে তোমাদেরকে অবশ্যই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে জানতে হবে। এই ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের পরমাণুগুলো তৈরি হয়। অর্থাৎ এই যে ইলেকট্রন, প্রোটনগুলো প্রত্যেকটি মৌলিক পদার্থের মধ্যে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়েই তৈরি। অর্থাৎ আমি বলি যদি এখানে যে মৌলিক পদার্থগুলো কি নিয়ে গঠিত, এক কথায় উত্তর হবে যে মৌলিক পদার্থগুলো 3টি স্থায়ী কণিকা দ্বারা গঠিত। একটি হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে
সব মৌলিক পদার্থ কি ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে গঠিত? হ্যাঁ, এর উত্তর হচ্ছে সব মৌলিক পদার্থ ইলেকট্রন প্রোটন নিয়ে গঠিত। শুধুমাত্র এই ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যার পরিবর্তনের মাধ্যমেই আসলে মৌলিক পদার্থগুলোর মধ্যে গুণাগুণের পরিবর্তন দেখা দিয়েছে। যদিও বা একই কণিকা দ্বারা তৈরি, কিন্তু এদের সংখ্যা ভেদে এদের ধর্মের পরিবর্তন ঘটেছে। তা আমরা এইগুলো নিয়ে উপর ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা মিনিমাম জ্ঞানটুকু রাখার চেষ্টা করলাম। এরপরে আমরা আলোচনা করতে চাচ্ছি যে পরমাণু গঠন। পরমাণু তাহলে কি নিয়ে গঠিত? ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি মৌলিক পদার্থের সবচেয়ে ছোট্ট একক হচ্ছে পরমাণু। পরমাণুগুলো এত ছোট যে তোমরা কখনো সেগুলো দেখতে পাও না, কিন্তু যদি দেখার উপায় থাকতো তাহলে দেখতে যে পরমাণুগুলোর মাঝখানে আছে প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি খুবই ছোট্ট একটি নিউক্লিয়াস, এবং সেটিকে ঘিরে ঘুরছে ইলেকট্রন। এই যে এক লাইনে তোমাদের পরমাণু গঠনের কথা বলে দেওয়া হলো, তোমরা চিন্তাও করতে পারবে না যে কত হাজার হাজার বছর ধরে কত শত বিজ্ঞানীর কত গবেষণার পরে এটি শেষ পর্যন্ত বের করতে পেরেছিলেন। যখনই দেখা যায় কিন্তু একটা যখনই দেখা যায় কিছু একটা ঘুরছে, তখনই বুঝে নিতে হবে কোনো একটা বল সেটিকে নিজের দিকে টানছে। সূর্য পৃথিবীকে টানছে বলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। পৃথিবী চাঁদকে টানছে বলে চাঁদ পৃথিবীকে ঘিরে ঘুরছে। ঠিক সেরকম পরমাণুকে মাঝখানে থাকা খুবই ছোট্ট নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টানছে বলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে। এখন প্রশ্ন হলো যে পরমাণুর ভেতরকার খুবই ছোট নিউক্লিয়াস কেন ইলেকট্রনকে নিজের দিকে টানছে? তার কারণ হচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ। আমরা পরবর্তী পৃষ্ঠায় আমরা যে চিত্রটুকু আছে চিত্রটুকু দেখে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখো যে এখানে যেহেতু আমরা জানলাম, তার আগে বলি, আমরা জানলাম যে এই তিন ধরনের কণিকার মধ্যে একটি কণিকার কোনো চার্জ নেই বা কোনো আধান নেই, সেটি হচ্ছে নিউট্রন। আর এখানে ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, আর এখানে প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক। আমরা বলতে পারি যে যেহেতু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে, নিউট্রনের কোনো আধান নেই, কাজেই প্রোটনের আধানেই নিউক্লিয়াসের আধান, অর্থাৎ প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক, অর্থাৎ নিউক্লিয়াসের আধান হচ্ছে ধনাত্মক, কিন্তু ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ধনাত্মক এবং ধনাত্মক একে অপরকে বিকর্ষণ করে, আবার ঋণাত্মক ঋণাত্মক একে অপরকে বিকর্ষণ করে, এবং ধনাত্মক ও ঋণাত্মক একে অপরকে আকর্ষণ করে। অর্থাৎ আকর্ষণটা হচ্ছে বিপরীত চার্জ থাকতে হবে, বিপরীত চার্জ হলে আকর্ষণ করবে, আর একই ধরনের চার্জ থাকলে অবশ্যই সেখানে বিকর্ষণ করবে। এখন আমরা নিচের অংশটুকু পড়ার চেষ্টা করি যে বলের বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করে। অর্থাৎ আমরা যে কথাটা বলছিলাম যে আসলে বিপরীত চার্জ একে অপরকে আকর্ষণ করবে, একই চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। কাজে আমরা এখানে আর আমি পড়তে চাচ্ছি না, আমরা একবারে চলে যাচ্ছি যে পারমাণবিক সংখ্যাটা কি। পারমাণবিক সংখ্যা এই অধ্যায়ের শুরুতে বলা হয়েছে এখন পর্যন্ত 118টি মৌলিক পদার্থ পাওয়া গেছে। এই 118টি মৌলিক পদার্থ রয়েছে 118টি ভিন্ন ভিন্ন পরমাণু। পরমাণুগুলোর মধ্যে পার্থক্য কি, কিভাবে সেগুলো আলাদা করা হয়। এখন এখানে এই পুরো বিষয়টাতে যে বিষয়টা আছে যে আসলে পরমাণু যেহেতু সবগুলো পরমাণু যেহেতু ইলেকট্রন প্রোটন নিয়ে গঠিত, তাহলে পার্থক্য কোথায়? এখানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে এদের মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের পার্থক্য, সেই সাথে নিউট্রনের পার্থক্য আছে। অর্থাৎ প্রত্যেকটি মৌলে আলাদা সংখ্যক প্রোটন এবং আলাদা সংখ্যক ইলেকট্রন আছে। অর্থাৎ যেমন হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেনে একটি মাত্র প্রোটন আছে, একটি মাত্র ইলেকট্রন আছে, সেক্ষেত্রে নিউট্রন নেই। আবার হিলিয়ামের ক্ষেত্রে একটি প্রোটন, একটি নিউট্রন এবং একটি ইলেকট্রন আছে। অনুরূপভাবে এরকম কোনো একটি মৌলের সাথে কোনো একটি মৌলের প্রোটন এবং ইলেকট্রনের বা নিউট্রনের
সংখ্যার কোনো মিল নেই, শুধু এখানে সংখ্যার পার্থক্য কারণে একটি পরমাণু থেকে আরেকটি পরমাণুর পার্থক্য তৈরি হয়। তাছাড়া আরো পার্থক্য আছে, কক্ষপথের পার্থক্য আছে, ভরের পার্থক্য আছে। আর এই যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ কোনো মৌলের নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে সেই মৌলের নিউক্লিয়াসে ততটি সেই মৌলের পারমাণবিক সংখ্যা তত। আজকের ক্লাস এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে।